বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কিছু কিছু বার্তা আমাদেরকে খুব কষ্ট দেয়। আমরা অনেক দৌড়ঝাঁপ করে যখন একটা ফরম্যাটে নিয়ে যেতে চাই, তখন একটা অদৃশ্য শক্তির কারণে তা ভেস্তে যায়। কেন বললাম, কী কারণে বললাম, চলেন একটু ব্যাখ্যায় যাই। আমরা ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথার দৌরাত্ম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু বহুদিন যাবৎ চেষ্টা করে আসছি এবং অনেক জ্ঞানীগুণী, দার্শনিক, শিক্ষাবিদ, আইনবিদ এবং যারা নাকি রাজনীতিবিদ, তাদের মুখ থেকেও আমরা কথা বের করে নিয়ে আসছি যে একটা সভ্য দেশে কখনোই ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথা চলতে পারে না। অনেক চেষ্টা তদবির করার পর যখন ২৪-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো, আমাদের আশা অনেক বড় হয়ে গেল যে আমরা নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সমস্যাগুলোর সমাধান খুঁজে পাব। আমরা গেলাম, গিয়ে বুঝালাম, বোঝানোর সাথে সাথে তারা দায়িত্ব দিল ডিসি এবং ইউনুর মাধ্যমে এই শিক্ষা পরিবার চলবে। কিন্তু একটা অদৃশ্য শক্তির কারণে তা আর বেশি দিন ত্বরান্বিত হতে পারল না। আবার আসছে সেই অ্যাডহক কমিটি, আবার আসছে নিয়মিত কমিটি। আবার আমরা শুনতে পাব শিক্ষা পরিবারে নিলামে বিক্রি হচ্ছে প্রতিষ্ঠান প্রধান পদ এবং সহপ্রধান পদ, আয়াবোয়া এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের 10 থেকে 15 লাখ টাকায় বিক্রি হচ্ছে তাদের পদ। এই ধরনের অন্যায়, অনৈতিক কাজ আমরা মানতে পারি না বলেই প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ধর্ণা দেই এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি। কতটুকু সফল হতে পেরেছি জানি না, কিন্তু শিক্ষক সংগঠক হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার তার সবটুকুই করেছি। শুধুমাত্র চাকরিরত শিক্ষকদের অবস্থা নিয়ে আলোচনা করি এমনটা নয়, যারা চাকরি পরবর্তীতে রিটায়ার্ডে গেছেন তাদের বিষয় নিয়েও কিন্তু আমরা কাজ করি এবং কথা বলি। কথা বলে কাজ না হওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত আমাদেরকে সুস্পষ্ট রায় দিয়েছে যে অবসর পরবর্তী 6 মাসের মধ্যে দাবি পূরণ করতে হবে এবং অতিরিক্ত 4% যে টাকা কেটে নেওয়া হয় তার অতিরিক্ত সুবিধা দিতে হবে, আর নচেত বন্ধ করতে হবে। যেহেতু এখন পর্যন্ত তা দিচ্ছে না, আমরা আবার সেই আইনের রাস্তায় যেতে যাচ্ছি, যাকে বলে কোর্ট অফ কন্টেম্প। সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদেরকে ডেকে এনে জিজ্ঞেস করা যে আদালতের রায় কেন মানা হচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতা, যে কথাটা নিয়ে শুরু করছিলাম, আমার কাছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরাও ফোন করে বলে বা তারা আমাদেরকে জানায় যে স্যার, আমরা এখন পালিয়ে বেড়াচ্ছি। কেন? অ্যাডহক কমিটি হবে, যারা এখনও ক্ষমতায় আসতে পারে নাই তাদের মধ্যে কয়েকটা দলে বিভক্ত। কেউ বলছে যে আমি সভাপতি হব, আরেকজন বলছে আমি সভাপতি হব। প্রতিষ্ঠান প্রধান যাবে কোথায়? কার মন রক্ষা করবে? এমতো অবস্থা যদি চলতে থাকে, আমরা শিক্ষার পরিবেশ কিভাবে ফিরিয়ে আনবো আমার জানা নেই। আপনারা হয়তোবা শুনলে বিরক্ত বোধ করেন যে আপনারা শুধু চাই 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 বলেন। আমরা শুধু নিজেদের জন্য চাই না। আজকে যদি আমাদের জাতীয়করণ হয়, তাহলে শিক্ষার্থীরা 20 টাকা বেতনে পড়াশোনা করতে পারবে। কোনো অভিভাবককে নিদ্রাহীন রাত্রি যাপন করতে হবে না যে আমার সন্তানের ফর্ম ফিল আপের টাকা কোত্থেকে পরিশোধ করব, মাসিক বেতন 8 মাস জমে গেছে কোত্থেকে আমি দিব। একজন ডিম বিক্রেতা, তরকারি বিক্রেতা, ভ্যান চালক, তাকে টেনশনে আর দিনাতিপাত করতে হবে না যে আমার ছেলের বেতন এতগুলো কোত্থেকে দিব। তার পড়াশোনা বন্ধ করে দেই, স্বল্প বয়সে তাকে বিদেশে পাঠিয়ে দেই, অথবা মেয়েকে পাত্রস্থ করে দেই। আমরা স্বাধীনতা 54 বছর পরে এসেও যদি এই বিষয়গুলো সমাধান না করতে পারি, তাহলে আমরা কি সংস্কার করলাম? তাই আমরা আমাদের কথাগুলো কেন বলি জানেন? মেধাবীরা যদি আসে শিক্ষকতা পেশায়, তাহলে মেধাবীদেরকে যদি সরকার মূল্যায়ন করে, জাতি উন্নত হবে এবং পরবর্তীতে যারা তৈরি হবে তারা দেশের জন্য কিছু একটা করতে পারবে। আমরা এশিয়াভুক্ত দেশগুলো তথা সারা বিশ্বের মধ্যে দেখলে দেখা যাবে যে বাংলাদেশের শিক্ষার মান মূল্যমান। তার পিছনে কারণ কি? শিক্ষায় বিনিয়োগ কমতে কমতে যে জায়গায় জিডিপির 6% থাকা দরকার, সেখানে কমতে কমতে জিডিপির 1.76 পর্যন্ত এসেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমরা শুনতে পেরেছি যে বাজেটে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শিক্ষাকে এবং তা 4 থেকে 6 গুণ বৃদ্ধি করতে চায়। যদি বৃদ্ধি করতে চায় তাহলে তাদেরকে সাধুবাদ জানাবো, স্যালিউট জানাবো। অন্তর্বর্তীকালীন সংস্কারের জন্য এসেছে, সংস্কারের কাজ করছে। আমরা চাই যে সবার আগে শিক্ষাটাকে সংস্কার করা হোক, শিক্ষা সংস্কারের জন্য কমিশন গঠন করা হোক এবং প্রত্যেকটা ধাপে ধাপে যে দুর্নীতি আছে, সচিবালয় থেকে একেবারে প্রতিষ্ঠান পর্যন্ত প্রত্যেকটা জায়গার তার মূল উৎপাটন করে তা উপড়ে ফেলা হোক এবং শিক্ষাকে তার নিজ গতিতে চলতে দেওয়া হোক।
সামনে ঈদ উল ফিতর আসছে। শিক্ষকরা আজকে একই পাঠ্যপুস্তক, একই মন্ত্রণালয়ের অধীনে থেকে একই বই পড়িয়ে তারা আজকে 21 বছর যাবৎ শিখে ঈদ বোনাস পায়। কেন পায়? তাদেরকে কি এই বিষয়টা মূল্যায়ন করা যায় না? তারা বাড়ি ভাড়া 1000 টাকা পায়। বাংলাদেশের কোথায় আছে 1000 টাকা বাড়ি ভাড়া? চিকিৎসা ভাতা 500 টাকা। একজন ব্যক্তি, একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে গেলে তার ফি দিতে হয় 1 থেকে 1,500 টাকা। আর টেস্ট, ঔষধ, আনুষঙ্গিক বিষয় তো বাদই রয়ে গেল। এই অবিবেচকের মতন, ব্রিটিশ শাসনের মতন চাপিয়ে দেওয়ার নীতি এমপিভুক্ত শিক্ষকদের উপর চাপানো হচ্ছে স্বাধীনতার 54 বছর যাবৎ। আমরা চাই সরকার এই বিষয়গুলো সমাধান করুক। আর যদি সমাধান না করে, আমরা কূটনৈতিক পাড়ায় আরেকবার যেতে চাই, দৌড়ঝাঁপ করতে চাই। কারণ আন্দোলন তো সর্বশেষ রূপরেখা। এই সর্বশেষ রূপরেখায় যাওয়ার আগে আরেকবার কূটনৈতিক পাড়া ঘুরে আসতে চাই, যেতে চাই অর্থ মন্ত্রণালয়ে, যেতে চাই আবার শিক্ষা মন্ত্রণালয়ে, যেতে চাই প্রধান উপদেষ্টার দফতর পর্যন্ত। তারপরেও যদি সমাধান না হয়, যেই কথা সেই কাজ। আমরা যাচ্ছি লাগাতার কর্মসূচিতে। পাশে চাই সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।